হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা পড়ব দ্বাদশ শ্রেণীর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা। আজকে আমার বাংলার এই ক্লাসটাতে আমরা যেটা দেখে নেব যে এটা কার লেখা, কোন পরিপ্রেক্ষিতে লেখা, কি বিষয়বস্তু আছে এটার মধ্যে, এবং সর্বোপরি আমার বাংলা বলা হচ্ছে কেন। প্রথমেই খেয়াল করো, আমার বাংলা এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থটির রচয়িতা হলেন সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম মৃত্যু সাল আমি এখানে দিয়ে দিয়েছি, দেখে নেবে একটু। প্রথমেই আমি যেটা একটু আলোচনা করব যে সুভাষ মুখোপাধ্যায়কে বলা হয় পদাতিক কবি। কেন সুভাষ মুখোপাধ্যায়কে কেন পদাতিক কবি বলা হয়? অনেকে বলতে পারেন যে তার প্রথম কাব্যগ্রন্থের নাম পদাতিক, সেই সূত্রে তাকে পদাতিক কবি বলা হয়, কিন্তু বিষয়টা সেরকম নয়। আমরা জানি আগেকার দিনের রাজা মহারাজারা যখন যুদ্ধে যেতেন তখন চতুরঙ্গ বাহিনী সাজিয়ে যুদ্ধে যেতেন। একদম প্রথমে সামনের সারিতে যে সৈনিকরা পায়ে হেঁটে যুদ্ধ করতেন তাদেরকে বলা হতো পদাতিক বাহিনী। তাদের পেছনে থাকতেন অশ্বারোহী বাহিনী, তাদের পেছনে থাকতেন যারা হাতির পিঠে চেপে যুদ্ধ করছেন অর্থাৎ গজারুড়ো বাহিনী, আর তারপরে থাকতেন রথী মহারথীরা যারা রথে চড়ে যুদ্ধ করছেন। সুতরাং এই যে পদাতিক বাহিনী কথাটার অর্থই হচ্ছে পায়ে হেঁটে যুদ্ধ করা। তো এটার সঙ্গে তাহলে সুভাষ মুখোপাধ্যায়ের যোগাযোগটা কোথায়, কানেকশনটা কোথায়? আমরা সবাই জানি সুভাষ মুখোপাধ্যায় তিনি বরাবরই বামপন্থী মতাদর্শে দীক্ষিত কমিউনিস্ট পার্টির সদস্য। এবার কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে যে দুটো খবরের কাগজ তখনকার দিনে ছিল, তোমরা একটু পরেই সেগুলো পাবে। একটা হচ্ছে জনযুদ্ধ, আরেকটা হচ্ছে স্বাধীনতা। এই দুটো খবরের কাগজের হয়ে তাকে সংবাদ সংগ্রহ করতে যেতে হতো বাংলার গ্রামে গঞ্জে, একেবারে প্রত্যন্ত এলাকায়, শহর কলকাতার অলিতে গলিতে, আনাচে কানাচে, যেখানে খনি অঞ্চল, যেখানে কলকারখানা রয়েছে, সেই সমস্ত জায়গায়। এবার সেই সব জায়গায় কিন্তু সবসময় গাড়ি করে, বাসে করে, ট্রেনে করে যাওয়া সম্ভব হয়ে উঠছে না। তাই সুভাষ মুখোপাধ্যায়কে বেশিরভাগ সময়টাই হেঁটে পৌঁছে যেতে হচ্ছে সেই সব প্রত্যন্ত এলাকায়, সেই সব গলিঘুজির মধ্যে। যেহেতু তিনি পায়ে হেঁটেই খবরাখবর সংগ্রহ করছেন, সেই জন্যেই তাকে বলা হচ্ছে পদাতিক কবি। কেমন ক্লিয়ার সবার কাছে? এবারে চলে এসো আমার বাংলা এই বইটার প্রসঙ্গে আমরা কয়েকটা কথা একটু জেনে নিই। সেটা হচ্ছে যে এই আমার বাংলা এটি সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম বাংলা গদ্য গ্রন্থ, অর্থাৎ কতগুলো রচনার সংকলন গ্রন্থ হচ্ছে আমার বাংলা, যেটি বই হিসেবে প্রকাশিত হয় 1951 খ্রিস্টাব্দে। এবার যেটা আমি বলছিলাম, আগে আমি একটু পড়ে নিই। সেটা হচ্ছে যে জনযুদ্ধ আর স্বাধীনতা এই দুটো খবরের কাগজ এর রিপোর্টার হিসেবে বাংলার গ্রামে গঞ্জে, প্রত্যন্ত এলাকায়, শহর কলকাতার আনাচে কানাচে ঘোরার সময় এই বইয়ের অধিকাংশ উপাদান তিনি সংগ্রহ করেন। এই দুই পত্রিকায় সোমনাথ লাহিড়ীর হাত ধরে যে রিপোর্টাজ, আমি এখানে অর্থটা ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, সাংবাদিকের দৃষ্টিভঙ্গিতে লেখা গদ্যধর্মী রচনা, তাকেই বলা হয় রিপোর্টাজ। তার যে সূত্রপাত হলো তারই কয়েকটি নিবন্ধ সুভাষ মুখোপাধ্যায় কি করলেন, তার বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের অনুরোধে তাঁর কিশোর কিশোরীদের পত্রিকা রংমশালে আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলেন। যে কটি নিবন্ধ রংমশালে প্রকাশিত হলো সেই কয়েকটি পরবর্তীকালে, অর্থাৎ কিনা 1951 সালে আমার বাংলা নামে গ্রন্থাকারে প্রকাশিত হলো।
ক্লিয়ার? তাহলে কি হচ্ছে? সুভাষ মুখোপাধ্যায় তিনি কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে জনযুদ্ধ আর স্বাধীনতার রিপোর্টার হিসেবে তিনি কাজ করছেন। গ্রাম বাংলার একদম প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছেন, শহর কলকাতার আনাচে কানাচে পৌঁছে যাচ্ছেন, সেখান থেকে অখণ্ড বাংলা সম্পর্কে সংবাদ সংগ্রহ করে আনছেন। এবার সেইগুলো তিনি যখন এই দুটো খবরের কাগজে লিখছেন, রিপোর্ট বা প্রতিবেদনের ভিত্তিতে কিন্তু লিখছেন না। খেয়াল করবে, রিপোর্ট আর রিপোর্টাজের মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে। ধরো একদিন একটা ঘটনা ঘটলো, পরের দিন সেই ঘটনাটাই খবরের কাগজে প্রকাশিত হলো, সেইটাকে আমরা বলবো রিপোর্ট, প্রতিবেদন। কিন্তু ধরো একদিন একটা ঘটনা ঘটলো, পরের দিন তার খবরটাও বেরোলো, তার পরের দিন থেকে দেখা গেল যে একটা বা দুটো পার্টিকুলার খবরের কাগজ সেইগুলো নিয়ে অন্তর্তদন্তমূলক, বিশ্লেষণমূলক খবর বার করছে। সেটা হয়তো খবরের কাগজের ফ্রন্ট পেজে নয়, হয়তো পেজ 3 বা পেজ 4-এ বেরোচ্ছে। আনন্দবাজারের অন্তর্তদন্ত এই রকম ভাবে। ধরো হাসপাতালে শিশু বদল হয়ে গেছে, একটা ঘটনা ঘটলো। এবার সেটা যে একদিনই ঘটেছে এমনটা নয়, ঘটছে আমাদের অগোচরে। কারা আছে এর পেছনে, কোথায় কোথায় হচ্ছে এগুলো, কিভাবে হয়ে থাকে, সেই রকম ভাবেই খবরের কাগজগুলো কোনো একজন বা দুজন রিপোর্টারকে অ্যাসাইন করছেন, তাদেরকে এই কাজটা দিচ্ছেন যে তোমরা এই ভেতরকার খবরটা খুঁজে বার করো। সেই নিয়ে যখন অন্তর্তদন্তমূলক লেখাগুলো পরপর কয়েকদিন ধরে বেরোচ্ছে, সেইগুলোকেই আমরা বলছি রিপোর্টাজ, অর্থাৎ ওই ঘটনাটার ওপরে সম্পূর্ণ একটা বিশ্লেষণধর্মী লেখা। তার জন্য আমি এখানে বলেই দিয়েছি, সাংবাদিকের দৃষ্টিভঙ্গিতে লেখা যে গদ্যধর্মী রচনা তাকেই বলা হচ্ছে রিপোর্টাজ। এবার সুভাষ মুখোপাধ্যায় তিনি বাংলার গ্রামে গঞ্জে ঘুরছেন, কলকাতা শহরের আনাচে কানাচে অলিতে গলিতে পৌঁছে যাচ্ছেন। সবটা মিলিয়ে অখণ্ড বাংলার যে রূঢ় প্রত্যক্ষ বাস্তব অভিজ্ঞতা অর্জন করছেন তিনি, সেইটাকেই, সেই সামগ্রিক এক একটা বিষয় নিয়েই তার এক একটা লেখা। বুঝতেই পারছো যে সেটা পাঠক মহলে খুবই জনপ্রিয় হচ্ছে, কারণ পাঠকরা তারা ভেতরকার খবরটা পাচ্ছেন, আসল সত্যিটা জানতে পারছেন। এই রিপোর্টাজগুলোর জনপ্রিয়তা দেখে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, যিনি সুভাষ মুখোপাধ্যায়ের বন্ধুস্থানীয়, তিনি কিশোর কিশোরী টিনেজারদের জন্য একটা পত্রিকা বার করতেন যার নাম রংমশাল। তিনি সুভাষ মুখোপাধ্যায়কে অনুরোধ করলেন যে তার এই পত্রিকার জন্য এরকম কয়েকটা রিপোর্টাজ লিখে দিতে। সুভাষ মুখোপাধ্যায় যে সম্পূর্ণ নতুন করে লিখলেন তা নয়, বরং যে রিপোর্টাজগুলো ইতিমধ্যেই জনযুদ্ধ আর স্বাধীনতাতে বেরিয়ে গেছে তারই মধ্যে থেকে কয়েকটাকে ছেঁকে নিলেন। ধরো 30টা মোটামুটি বেরিয়ে গেছে, তিনি সেখান থেকে 15টা বেছে নিলেন, যে 15টাকে আরো সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রংমশালের জন্য তিনি পরিবেশন করলেন। যে কয়েকটা লেখা রংমশালে প্রকাশিত হলো সেইগুলোই, খেয়াল রেখো, সেই কয়েকটাই আমার বাংলা নাম দিয়ে 1951 সালে বই হয়ে বেরোলো। এবার যেটা আমি এখানে দিয়েই দিয়েছি, এইমাত্র আলোচনা করলাম যে আমার বাংলার মধ্যে কি আছে, অখণ্ড বাংলা, অবিভক্ত বাংলাকে কেন্দ্র করে লেখা লেখকের রূঢ় আর বাস্তব অভিজ্ঞতা প্রত্যক্ষ ফসল। কারণ সুভাষ মুখোপাধ্যায় ভূমিকাতে বলছেনই যে এই বইতে আমি যা কিছু লিখেছি সে সবই আমার নিজের চোখে দেখা, নিজের কানে শোনা, এর একটা কথাও বানানো নয়। হ্যাঁ, যেহেতু বইটার স্বল্প পরিসর, সেজন্য সব চরিত্রের ভিড় হয়তো আমি জমাতে পারিনি, কিন্তু প্রত্যেকটা শ্রেণীর একটা করে টাইপ ক্যারেক্টার আমি এনেছি। অর্থাৎ যখন তিনি জমিদারদের অত্যাচারের কথা বলছেন, তখন হয়তো একজন জমিদারের কথা আনলেন,
তার মানেই জমিদার শ্রেণীটার বৈশিষ্ট্য কিন্তু আমরা পেয়ে গেলাম এই রকম ভাবে। এবারে এই যে সুভাষ মুখোপাধ্যায় সারা বাংলা ঘুরছেন, তো গ্রামে গঞ্জে, কলকাতার অলিতে গলিতে, কখনো বাসে, কখনো ট্রেনে, কখনো পায়ে হেঁটে, কি দেখছেন তিনি? সারা বাংলার কি ছবিটা ফুটে উঠছে? একটা বৈপরীত্যময় ছবি ফুটে উঠছে। তিনি দেখছেন যে একদিকে বাংলার ক্ষেত ভরা ফসল, অন্যদিকে যারা সেই ফসল ফলাচ্ছে তাদের ঘরেই চিরদারিদ্র্য। কেন? এর কারণ অনুসন্ধানই করেছে আমার বাংলা। কিন্তু একটা কথা খেয়াল রাখবে যে যতই তিনি দেখছেন জমিদারদের অত্যাচার, মহাজনদের শোষণ এবং তাদের কবলে পড়ে এই সাধারণ গরিব কৃষক প্রজা বলো বা কলকারখানার শ্রমিক বলো, তাদের যে দারিদ্র্য, তাদের যে বঞ্চনাময় জীবন, সেই সমস্ত দেখে শুনে কিন্তু কখনোই হতাশায় ডুবে যাচ্ছেন না তিনি। কারণ খেয়াল রেখো যে তিনি হচ্ছেন কমিউনিস্ট পার্টির সদস্য। কমিউনিস্ট পার্টিকে বলাই হয় সর্বহারাদের পার্টি, পিপল দোজ হু হ্যাভ নটস। সেই সর্বহারাদের অধিকারের কথা বলে কমিউনিস্ট পার্টি। সেই জন্যেই চারিদিকের এই বঞ্চনা, এই অত্যাচার, এই অন্যায় দেখে সুভাষ মুখোপাধ্যায়ের মনও হতাশায় ডুবে যাচ্ছে না, বরং বারবারই তাঁর কণ্ঠে আমরা শুনতে পাচ্ছি নতুন করে আশাবাদের সুর। ভূমিকা থেকেই সেই আশাবাদ শুরু হয়েছে এবং প্রত্যেকটি নিবন্ধ, প্রত্যেকটাই শেষ হচ্ছে কোনো না কোনো আশাবাদের ধ্বনি দিয়ে। এবারে আমরা যখন আমার বাংলার সূচিপত্র পৃষ্ঠাটা দেখব, একদম শুরুতেই দেখবে দেওয়া রয়েছে কাশ্মীরের ছেলে জলিমোহন কলকে। এখানেও আমি দিয়ে দিয়েছি যে আমার বাংলা গ্রন্থটি লেখক উৎসর্গ করেন কাশ্মীরের ছেলে জলিমোহন কলকে। জলিমোহন কল ইনি কে? লেখকের সহযোদ্ধা, অর্থাৎ সরকারের বিরোধী যে আন্দোলন, সেই সরকার ব্রিটিশ সরকারও হতে পারে, সেই সরকার স্বাধীন ভারতের সরকারও হতে পারে। কারণ আমরা জানি যে সরকারের চেহারা হয়তো বদলে যায়, চরিত্র কিন্তু বদলায় না। সুতরাং জনবিরোধী কাজ যখনই সরকার করছেন তখনই কমিউনিস্ট পার্টি তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। এবং সুভাষ মুখোপাধ্যায়ের সহযোদ্ধা হচ্ছেন কাশ্মীরের এই ছেলেটি, যার নাম জলিমোহন কল। দুজনে একসঙ্গেই জেলে যাচ্ছেন, কারাবরণ করছেন মানে জেল খাটছেন। সুভাষ মুখোপাধ্যায় জেল থেকে ছাড়া পাচ্ছেন 1950 সালে, জলিমোহন কল ছাড়া পাচ্ছেন 1951 সালে। খেয়াল করো, এই 1951 সালেই কিন্তু আমার বাংলা বই হয়ে বেরোচ্ছে। যখন সেটা বই হয়ে বেরোলো, সুভাষ মুখোপাধ্যায় তাঁর এই গ্রন্থটি উৎসর্গ করলেন তার সহযোদ্ধা জলিমোহন কলকে। এবার যেটা আমি বলেছি সেটাই আমি এখানে করে দিয়েছি। দেখো, আমার বাংলায় লেখক যা বলেছেন, যা লিখেছেন, সেই সবই তার নিজের চোখে দেখা, নিজের কানে শোনা। এর একটা কথাও তার বানানো নয়। হ্যাঁ, বইটার যেহেতু আয়তন স্বল্প, সেজন্য সব চরিত্রকে তিনি আনতে পারেননি, কিন্তু প্রত্যেকটা শ্রেণীর এক একটা টাইপ চরিত্রকে তিনি এনেছেন, যার মধ্যে দিয়ে আসলে সামগ্রিক বাংলার ছবিটা আমাদের চোখে ফুটে উঠেছে। কেমন? এই পর্যন্ত তাহলে আমাদের হয়ে গেল প্রাথমিক আলোচনা। এবার একটু সূচিপত্রের পৃষ্ঠাটা আমরা দেখে নেব। এখানে দেখবে কতগুলো রচনার পাশে অলরেডি একটা করে অ্যাস্টেরিক্স মার্ক করা রয়েছে, অর্থাৎ এগুলোই আমাদের সিলেবাসে পাঠ্য। যেমন ভূমিকা, গারো পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা, হাত বাড়াও। মোট 6টা। ঠিক আছে, এই 6টা আমাদের পড়তে হবে এবং এই 6টা প্রত্যেকটা আলাদা আলাদা নিবন্ধের মধ্যে দিয়ে কোথাকার কথা বলা হচ্ছে, কীরকম কথা বলা হচ্ছে, আর প্রত্যেকটারই শেষে হতাশায় শেষ হচ্ছে
নাকি আশাবাদে শেষ হচ্ছে, সেটাও কিন্তু আমরা একটু বিচার করে দেখে নেব। কেমন? তাহলে এসো আমরা আমাদের প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করি, অর্থাৎ ভূমিকা। ভূমিকাতে যেভাবে বিষয়গুলো এসেছে আমি সেইগুলোকে প্রথমেই একটু ইন্ডেক্সিং করে নিয়েছি, একটু বুলেট দিয়ে দিয়ে করে নিয়েছি যে ভূমিকা এই যে রচনাটা, একটু খেয়াল করো যখন আনসার করবে না আমার বাংলার, তখন গারো পাহাড়ের নিচে নামক গল্পে আমরা দেখতে পাই গল্প টার্মটা এনো না, কারণ গল্প মানেই ফিকশন, যা বানিয়ে তোলা। সুভাষ মুখোপাধ্যায় কিন্তু একটাও বানিয়ে তুলছেন না। তুমি রচনা বলো, নিবন্ধ বলো, কিন্তু গল্প বলো না। ভূমিকাতে তাহলে কি কি বিষয় এসেছে? ভূমিকাতে যেটা এসেছে, 1 নম্বর, স্বাধীনতা পূর্ব আর স্বাধীনতা পরবর্তী বাংলার মধ্যে একটা তুলনামূলক আলোচনা করেছেন লেখক। দ্বিতীয়ত এসেছে মানুষের সংঘবদ্ধ হওয়ার, একসঙ্গে নতুন দিনের স্বপ্ন দেখার, দিন বদলের শপথ নেওয়ার কথা। আর সেই সূত্রেই এসেছে দাফার কথা। দাফা যে কিনা গারো পাহাড়তলির এক কিশোর, তার কথা বলবার পরেই সেই সূত্রেই লেখক যেটা এনেছেন, শুধু দাফা নয়, সারা বাংলার মানুষ সেদিন এমনই অনাগত উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়েছিল। কোথায় আছে সেই জায়গাটা, যখন আমরা টেক্সটটা শুরু করব তখন বুঝিয়ে দেব। আর একদম শেষে যেটা এসেছে, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের প্রতি লেখক তাঁর কৃতজ্ঞতা স্বীকার করেছেন। কেমন? এবারে চলো আমরা টেক্সটটা আরম্ভ করি। কি বলছেন দেখা যাক লেখক। বেশ ছিল, শিয়ালদায় যাও, টিকিট কাটো, তারপর বেরিয়ে পড়ো উত্তরে কি পূবে, যখন যেখানে মন চায়। খেয়াল করবে, যখন যেখানে মন চায়। ভেড়ামারা পার হয়ে সারার পুল, নিচে তাকিয়ে মনে হবে পদ্মার ঢেউগুলো যেন লাফিয়ে লাফিয়ে গিলতে আসছে। কিংবা যাও গোয়ালন্দে, ভাজা ইলিশের গন্ধ স্টিমার ঘাট অবধি পেছনে ডাকতে ডাকতে যাবে। আজ জলে স্থলে গণ্ডি আঁকা, সে গণ্ডি পার হবার হুকুম নেই। দিন বদলেছে, শাল গাছের ছায়ায় ছায়ায় আজ আর গোড়া পল্টনের তাঁবু নেই। খালের দুপাশে চিকচিক করে না মানুষের হাড়। লরির রাস্তায় এখন পত্তন হচ্ছে নতুন নতুন গঞ্জ। স্বাধীন দেশে মানুষ এখন নতুন করে দল বাঁধছে, নতুন করে শপথ নিচ্ছে, নতুন করে স্বপ্ন দেখছে সুখ শান্তির। শীতের হাওয়া দিলে আজও দাফার কথা মনে পড়ে। মাটির ঘরে কাঁথা গায়ে দিয়ে কাঁপছি, কপাটহীন জানালা দরজা দিয়ে দেখছি জ্যোৎস্না গায়ে মেখে দূরে দাঁড়িয়ে আছে গারো পাহাড়। আমি তক্তাপোষে আর দাফা মেঝেতে। ঠান্ডায় দুজনেরই চোখে ঘুম নেই। তিন কুলে কেউ ছিল না তার। কোথায় ছিল তার ঘর বাড়ি, কে ছিল তার মা বাবা, কিছুই জানে না দাফা। ছেলেবেলায় সে ছিল গরু চোর, সারা গায়ে তার মারের দাগ। দাফা বদলে গেল ললিতের বাড়িতে এসে। ললিতই তাকে রাস্তা থেকে ধরে এনেছিল। দাফাকে দেওয়া হলো গরুর রাখালি। ললিতের বউকে দাফা মা বলে ডাকলো। দাফা হয়ে গেল ললিতের ছেলের মতো। দাফাকে সবাই হাবাগোবা বলেই জানতো। সেই দাফা পড়তে শিখল, সমিতির ঝান্ডা নিয়ে প্রচারে যাওয়া, হাটে হ্যান্ডবিল বিলি করা, চোঙা ফোঁকা, সব কাজেই দাফার ডাক পড়ে। তার খুব ইচ্ছে একবার শহরে যাওয়ার। রেলগাড়ি কখনো সে দেখেনি। শহরে নাকি খুব আলো। কলকাতায় ফিরে এলাম, তারপর কটা বছর কাটাকাটি ভাগাভাগি কি আতান্তরেই না কেটেছে। হঠাৎ একদিন শুনলাম বুকে গুলি লেগে দাফা মারা গেছে। লড়েছিল খুব জোর, কিন্তু বন্দুকের সঙ্গে পারেনি। দাফা মরতে চায়নি,
চেয়েছিল মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে। শহরে নাকি খুব আলো, এখনো কানে বাজছে। শুধু কি দাফা, শুধু কি সেই পাহাড়তলি? সারা বাংলাদেশই সেদিন এমনই ছিল। সেই এক যে ছিল বাংলাদেশে, যা দেখেছি, যা শুনেছি, তাই নিয়ে আমার বাংলা। বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় রংমশালে জোর করে না লেখালে কোনোদিনই হয়তো এই বই লেখা হতো না। এ বই পড়ে লোকের ভালো লাগবে কে জানতো। একটু তারিখটা খেয়াল করো, 1961। অর্থাৎ আমার বাংলা বই হয়ে বেরোবার প্রায় 10 বছর বাদে লেখক এটির ভূমিকা লিখছেন। ভূমিকায় তিনি কি বলছেন, কারণ ততদিনে তার চোখে পুরো বিষয়টা আরো স্পষ্ট হয়ে গেছে, সামগ্রিকতাটা আরো বিস্তারিত হয়েছে। তিনি ভূমিকার শুরুতেই স্বাধীনতা পূর্ব বাংলা এবং স্বাধীনতা উত্তর বাংলার মধ্যে একটা তুলনামূলক আলোচনা করছেন। বলছেন যে আমরা যখন খাতায় কলমে পরাধীন ছিলাম তখন অনেক বেশি স্বাধীন ছিলাম, কারণ তখন আমরা টিকিট কেটে উত্তরে হোক, দক্ষিণে হোক, পূর্বে হোক, যেখানে হোক মন চায় চলে যেতে পারতাম। কিন্তু আমরা যখন স্বাধীন হলাম, সেই স্বাধীনতা অর্জিত হলো দেশভাগের চরম মূল্য দিয়ে। তাই জলে স্থলে সব জায়গায় এখন গণ্ডি কাটা, এই জায়গাটা তোমার, এই জায়গাটা আমার। কাজী অনুমতি ছাড়া এখন আমরা আর কেউ কোথাও যেতে পারি না। এইটা 1 নম্বর বদল চোখে পড়ছে লেখক। আর কি বদল চোখে পড়ছে তার? সেটা হচ্ছে যে ইংরেজ আমলে জায়গায় জায়গায় পল্টন মানে হচ্ছে সৈন্য, গোরা মানে হচ্ছে সাদা, অর্থাৎ জায়গায় জায়গায় ইংরেজ সৈন্যদের তাঁবু দেখা যেত গাছের ছায়ায় ছায়ায়। কিন্তু এখন দেশ স্বাধীন হয়ে গেছে, ইংরেজরা সবাই দেশ ছেড়ে চলে গেছে, তাই এখন আর কোনো গোরা সৈন্যের তাঁবু দেখা যায় না। আর কি দেখা যায় না? খালের দুপাশে মৃত মানুষের হাড়গোড় চিকচিক করতে দেখা যায় না। স্পষ্টতই এখানটায় আমি করেই দিচ্ছি যে কোন ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। 50-এর মন্বন্তর, বাংলা 1350 বঙ্গাব্দ, ইংরেজি 1943-44 সাল। এই সময় বাংলাদেশে ঘটে গেল এক ভয়াবহ দুর্ভিক্ষ, যে দুর্ভিক্ষ সম্পূর্ণ মানুষের তৈরি করা। যে দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতেই কে বাঁচায় কে বাঁচে গল্পটি লেখা হয়েছে। এবার এতটাই ভয়াবহ ছিল সেই দুর্ভিক্ষ যে গোটা বাংলার প্রায় 2/3 মানুষ শেষ হয়ে গেল, তাতে পড়ে রইল কেবল 1/3 মানুষ, যারা অখাদ্য কুখাদ্য খেয়ে অনাহারে মারা গেল। তাদের সৎকার অবধি করা গেল না লোকবলের অভাবে। কলকাতার রাস্তায় ফুটপাথে ফুটপাথে জমে উঠতে দেখা গেল মৃত মানুষের স্তূপ। তারই কথা বলছেন লেখক, যে গ্রামে গঞ্জেও খালের দুপাশে মৃত মানুষের হাড়গোড় চিকচিক করতে দেখা যেত এক সময়, কিন্তু এখন সময়টা অনেকটা এগিয়ে গেছে, কাজেই সেটাও এখন আর দেখা যায় না। তাহলে এখন কি দেখা যায়? এখন লেখক যেটা দেখতে পান সেটা হচ্ছে বড় বড় ট্রাক চলে যে রাস্তায়, সেই হাইওয়ের দুপাশে নতুন করে মানুষ বসতি গড়ে তুলছে, গঞ্জ গড়ে উঠছে। গঞ্জ মানে আধা শহর আধা গ্রাম, যাদেরকে আমরা বলি মফস্বল। এবং এই নতুন করে বসতি গড়ে তোলার পাশাপাশি মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, দল বাঁধছে, নতুন করে তারা শপথ নিচ্ছে দিন বদলের। অর্থাৎ সরকার বদল হয়েছে কিন্তু অবস্থার বদল হয়নি। কাজেই আরো একবার দরকার জোরদার সংগ্রামের, যাতে নতুন দিন আসে। যখনই এইরকম লেখক দেখেন যে মানুষ সংঘবদ্ধ হচ্ছে, শপথ নিচ্ছে নতুন করে বাঁচবার, তখনই তার দাফার কথা মনে পড়ে। দাফা সে কে? গারো পাহাড়তলির এক কিশোর। যখন লেখক কর্মসূত্রে
সেই গারো পাহাড়তলিতে গিয়েছিলেন, তখনই তার সঙ্গে দাফার পরিচয় হয়েছিল। দাফা নিজেও জানতো না যে তার বাবা মা কারা, তিনকুলে কেউ আছে কিনা। ছোটবেলাটা কেটেছে অন্ধকারেই। গরু চড়ছিল সে, পেটের দায়ে গরু চুরি করত, মারও খেয়েছে প্রচুর। ভবিষ্যৎটাও হয়তো এরকমই অন্ধকারাচ্ছন্নই হয়ে থাকতো যদি না সুভাষ মুখোপাধ্যায়ের বন্ধু ললিত তাকে রাস্তা থেকেই তুলে আনতো নিজের বাড়িতে। ললিত এবং তার স্ত্রী তাকে সন্তান স্নেহে বড় করতে লাগলেন। দাফা তাদেরকে বাবা মা বলে ডাকতে লাগলো, পড়াশোনা শিখলো। যে দাফাকে সবাই হাবা গোবা, কিছু হবে না, বোকাশোকা এইরকম জানতো, সেই দাফাই পড়াশোনা শিখে রীতিমতো চৌখস হয়ে উঠল, রীতিমতো বলিয়ে কইয়ে হয়ে উঠল এবং খুব সহজেই চোখে পড়ে গেল কমিউনিস্ট পার্টির। কারণ পার্টির এই রকমই সদস্য দরকার, যারা খুব বলিয়ে কইয়ে হবে, যারা খুব চটপটে হবে, যারা খুব করিতকর্মা হবে। দেখা গেল দাফার ওপর কমিউনিস্ট পার্টির এতটাই ভরসা যে সব কাজে দাফার ডাক পড়ে। সমিতির ঝান্ডা নিয়ে প্রচারে যাওয়া, দাফার ডাক পড়ছে। হাটে হাটে হ্যান্ডবিল বিলি করা, অর্থাৎ যেগুলোকে আমরা আজকালকার দিনে লিফলেট বলি, সেগুলোরই একটু অনুন্নত সংস্করণ হচ্ছে হ্যান্ডবিল, যেখানে কমিউনিস্ট পার্টির সমস্ত কাজ কর্মের খতিয়ান থাকবে, কবে কোথায় তাদের মিটিং আছে সব কিছু বলা থাকবে, সেগুলো হ্যান্ডবিলে ছাপা হচ্ছে। এবং হাটে হাটে সেই হ্যান্ডবিল বিলি করবার দায়িত্ব কার? দাফার। চোঙা ফোঁকা, যে সময়ের কথা বলা হচ্ছে এবং যে জায়গার কথা বলা হচ্ছে, তখন মাইক কিন্তু অতটা ছিল না, সেজন্য একদম টিনের চোঙা, সেই চোঙা নিয়েই দাফা সমিতির কাজে প্রচার করে বেড়াচ্ছে। অর্থাৎ সব কাজেই দাফার ডাক পড়ে। এই দাফার সঙ্গে একসঙ্গে বেশ কিছুদিন ছিলেন লেখক। দাফার খুব ইচ্ছে ছিল একবার শহরে যাবার। সে লেখককে জিজ্ঞাসাও করেছিল যে শহরে নাকি খুব আলো, সেই আলো ঝলমলে কলকাতা শহরকে দেখার প্রবল বাসনা ছিল তার। এরপর সুভাষ মুখোপাধ্যায়ের কাজ সেখানে হয়ে যাবার পর তিনি কলকাতায় চলে এলেন। তারপরেই এলো সেই সময় যখন ভারত স্বাধীন হবে এবং তার ঠিক আগের বছর 1946 সাল, মারাত্মক ভয়াবহ জাতিদাঙ্গা, কাটাকাটি, মারামারি, রক্তারক্তি। মানুষ তখন নিজেকে বাঁচাবে নাকি অন্যের খোঁজ নেবে। ফলে সুভাষ মুখোপাধ্যায়েরও আর দাফার খোঁজ নেওয়া হয়ে উঠল না। পরবর্তীকালে তিনি জানতে পারলেন যে দাফা মারা গেছে, বুকে পুলিশের গুলি লেগে মারা গেছে। এই পুলিশ ব্রিটিশ পুলিশও হতে পারে, বা এই পুলিশ স্বাধীন ভারতেরও পুলিশ হতে পারে, কারণ যে সময় ভূমিকাটা লেখা হচ্ছে ততদিনে ভারত কিন্তু স্বাধীন হয়ে গেছে। ওই যেটা বললাম, সরকার বিরোধী কাজ করা মানেই সে দেশদ্রোহী। অথচ লেখক বলছেন দাফা কিন্তু মারা যেতে চায়নি, দাফা চেয়েছিল মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে। এখনো যখন লেখক চোখ বোঝেন, তার কানে বাজে দাফার সেই কথা, শহরে নাকি খুব আলো। এইখানেই কথাটা সিম্বলিক হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা শুধু আর দাফার কথা না, এটা শুধু আর গারো পাহাড়তলির মানুষের কথা না, এটা সারা বাংলার মানুষের কথা। তারা সেদিন এই রকমই অনাগত উজ্জ্বল এক ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়েছিল, যে দিন বদলাবে, চিরদিন এই অন্যায়, অত্যাচার, শোষণ, বঞ্চনা চলবে না। একদিন না একদিন সময় পরিবর্তন ঘটবেই। এর পরের অংশটা, যেটা আমি তোমাদেরকে বললাম যে কার উৎসাহে, কার দ্বারা প্রভাবিত হয়ে সুভাষ মুখোপাধ্যায় আমার বাংলা লিখছেন, সেই কৃতজ্ঞতা স্বীকারের জায়গাটা এখানে এসেছে। কেমন ক্লিয়ার সবার কাছে? এবারে দেখে নাও এখান থেকে কিরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে। প্রথমেই আমি বলে নিই যে আমার বাংলা থেকে কিন্তু কোনো এমসিকিউ বা এসএকিউ আসবে না।
আমার বাংলা থেকে শুধুই 5 মার্কসের কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন। সেটা একদম ফ্ল্যাট 5 মার্কসও হতে পারে বা পার্ট কোয়েশ্চেনও ভাঙা হতে পারে। আমি এখানে ভূমিকা থেকে 2টো কোয়েশ্চেন দিয়ে দিয়েছি। ঠান্ডায় দুজনেরই চোখে ঘুম নেই, এই যে লাইনটা পাচ্ছ, কাদের কথা বলা হয়েছে? বক্তা তার সঙ্গী সম্পর্কে যা বলেছেন তা নিজের ভাষায় লেখো। সবসময় উৎসটা উল্লেখ করে দেবে। এখানে সুভাষ মুখোপাধ্যায় এবং তার সঙ্গী দাফার কথা বলা হয়েছে। এবার দাফা সম্পর্কে লেখক কি বলেছেন তুমি সেটা আনছো। মার্কস ডিভিশন 1+4। নেক্সট যেটা, তিন কুলে কেউ ছিল না তার, এই যে এই লাইনটা, কার কথা বলা হয়েছে? এখানেও সে একই কথা উৎস উল্লেখ করে বলবে, গারো পাহাড়তলির এক কিশোর দাফার কথা বলা হয়েছে। তার সম্পর্কে যা জেনেছো তা লেখো। অর্থাৎ এখানে লেখক যা যা বলেছেন সেটাই তুমি সংক্ষেপে তোমার ভাষায় লিখছো। দেখে নিও শব্দ সংখ্যা যেন 10%-এর বেশি না বাড়ে। এখানেও মার্কস ডিভিশন 1+4। ক্লিয়ার? তাহলে আমার বাংলা সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা, বইটার মধ্যে কি আছে সেইটা সম্পর্কে যাবতীয় আলোচনা, এবং ভূমিকাতে কি কি সেগমেন্টে ভাগ করা হয়েছে আমি সেই সেগমেন্ট ওয়াইজ ভাগটাও দিয়ে দিয়েছি, বুঝিয়ে দিলাম চ্যাপ্টারটা, এবং এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে সেগুলো আমার করানো হয়ে গেল। এইরকম ভাবেই আমার সঙ্গে সঙ্গে পড়াগুলো করতে থাকো, তাহলেই দেখবে আর কোনো অসুবিধা হবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রেখো। আজকের ক্লাস আমি তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি।